আমার এক গুরুর কমন একটা ডায়লগ ছিল যে বড় বড় বান্দরের বড় বড় প্যান্ট, ছোট ছোট বান্দরের ছোট ছোট প্যান্ট। তো আরেকজন গুরুর কাছে অনেক গল্প শুনলাম, এক দূরে গল্প বলি যেমন হচ্ছে তিব্বত কোম্পানি পাকিস্তান পিরিয়ডের স্বাধীনের পরে আমি তো দেখি নেই ওই তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে তো তিব্বত কোম্পানি বিক্রি হবে, সার্কুলার হইল যথারীতি যে যারা কিনবে বা কিনলো আসলো তিব্বতের ফ্যাক্টরি ফ্যাক্টরি সব কিছু আমার উঠে নিয়ে ওকে চলে আছে। তখন সাইনবোর্ডটা খুলতে গেল, তখন তিব্বতের মালিক বলল দাঁড়ান, আমি তো তিব্বত কোম্পানি বিক্রি করছি, সাইনবোর্ড তো বিক্রি করিনি। 10 টাকা যদি মূল্য হয় টোটাল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি যত যা আছে, শুধুমাত্র তিব্বত নামটার ভ্যালু 10,000 টাকা। অর্থাৎ কত গুণ তাহলে? তাহলে আপেক্ষিক গুডউইল, সুনাম, এহার ভেদু অ্যাকচুয়ালি মাপা কঠিন। মার্সিডিজ বেঞ্জ কোম্পানি, কেউ একজন 5,000 গাড়ির অর্ডার দিল, একই ডিজাইন, সব কিছু এক, কালার মালার সব এক। তো সাধারণত আমরা জানি যে আমাদের দেশে ট্যাক্সি ক্যাবগুলো হলুদ কালারের ছিল প্রথম জেনারেশন, পরে ছোটো এই জাপানি মারুতিগুলো কালো। তো ঠিক আছে, তাহলে অর্ডার দিতে হলে মার্সিডিজ বেঞ্জ জার্মানিতে তো 500 গাড়ি, তো অ্যাডভান্সও দিতে হবে। আচ্ছা দেখে বেচারা মনে করেন জমি জমা বিক্রি দাঁত দোকার জয় অ্যাডভান্সও দিল। তার মতো গাড়ি প্রায় তৈরি প্রায় শেষ, কারণ বাকি পেমেন্ট দেবে তার আগে ইন্সপেকশনে যাওয়ার পরে বলছে ঠিক আছে, সবটাও ঠিক আছে, তো একটা জিনিস যে উপরে যে ট্যাক্সি ক্যাব লেখেন, মানে ট্যাক্সি ক্যাবের অর্ডার দেন। তখন মার্সিডিজ বেঞ্জ বাংলাদেশে আমাদের তো গুডউইলের সাথে যায় না। তাহলে যায় না মানে তা আপনার চুক্তিপত্রে T&C, টার্মস অ্যান্ড কন্ডিশন জিনিসটাকে ছোটো করে লেখা থাকে, যেগুলো আমি চরম ভয় পাই। মানে আগে কোনো কাগজ দেখলি উল্টে পাল্টাই দেখি কোনো জায়গায় T&C লেখা আছে কিনা, ওই জায়গায় তো এখন লাস্টে মার্সিডিজ বেঞ্জ কোম্পানি তাকে 5,000 কোটি টাকা জরিমানা দিয়ে তাও মাপসাই কুল পাইনি। গল্প এটা 5,000 কোটিটা দিয়ে মাপসাইয়া গল্প এটা। আমার আরেকজন গুরু আছেন, তিনি বলেন ফাইন্যান্স ইজ ফুয়েল, অর্থাৎ টাকাকে তিনি ফুয়েল মনে করেন। ডিপ্লোমেসি, আমি যেখানে থেকে যেদিন ডিপ্লোমেসি শিখছি সেখানেই সেটা ফাইনালাইজ করছি এবং প্রতিদিন সেটা আমি স্মরণ করি এবং টিল মাই লাস্ট ব্রেথ ইনশাল্লাহ সেটাই থাকবে। আল্লাহকে যখন আল্লাহ আমাদের এক নবী, আল্লাহ তুমি যদি আমি যদি আল্লাহ তুমি কী চাইতে, প্রথম যেটা আল্লাহ বললো ওটা শোনার পরেই আমার ডিপ্লোমেসি তৈরি করা হয়েছে, অর্থাৎ সুস্বাস্থ্য। তাই আমি সুস্বাস্থ্যের সাথে কী করলাম, এটা আমি তো বারা ওই যে মানুষেরটা কাট করে পেস্ট করে জোড়াতে দিয়েছি, যেমন আমি তৈরি করলাম একটা লাইন যে আল্লাহ আমাকে 1 সেকেন্ড পরে নাও, কিন্তু একটা জিনিস তোমার কাছে চাই, ওই দিনের পর থেকে যেদিন শিখছি সেটা আছে কারোর মুখোপেক্ষী না করে মান সম্মানের সাথে নিও। আমি কিন্তু সুস্থতা আল্লাহর কাছে চাইনি, আমি কি বলছি আল্লাহকে, এবং এখনও বলি প্রতিদিন যে কারোর মুখোপেক্ষী না করে আমাকে মান সম্মানের সাথে নিও। আমি অসুস্থ হলে বেডে থাকলে মুখোমুখি হব, আমার ওয়াইফ আমাকে বিছানায় টানতে হবে, খাবার দিতে হবে, মুখোমুখি হলাম না। আমি সুস্থ থাকলে কেন মুখোমুখি? আল্লাহ বলে যে শুনুন, তোর ডিপ্লোমেসি তোর দূর কদ্দূর তা তো আমি জানি, আই মুগুর রেডি আছে। তা আমি আর আমার এক দোস্ত আছি, দুজন মিলে একদিন ডিসিশন নিলাম যে কেমতের দিন আল্লাহর কোপাল আমরা ওই তোমার বিচারে কাঠগড়ায় দাঁড়াতে পারবো না, হয় তুমি দোজক দিও না বেশি যাবো তোমার ঘর, কিন্তু বিচারে কাঠগড়ায় দাঁড়াতে পারবো না। আমার সেই দোস্ত মনে আছে, আমেরিকার সিটিজেন, বাট সব সাইড বাড়ি দিয়ে বাংলাদেশেই থাকে, বাংলাদেশে থাকে, ওখানে অনেকদিন দেখা হয় না। তো ওইগুলো কত কিছু আমরা চিন্তা করি। গতকালকে ডিসিশন নিলাম, তার আগে একটা জিনিস বাংলাদেশ আওয়ামী লীগ, আমি একদিন গেলাম পার্টি অফিসে, ওই সাহেবের কাছে একটা দলিল দস্তাবেজ জমা সামনে রাখে বললাম আমার একটা জিনিস লাগবে, এই যে অ্যাপ্লিকেশন। বলছে এটা তো আওয়ামী লীগের নিয়ম নাই। তোমার গাড়ির পরে আবার দাঁড়াইছে বিপ্লব দা, তো বিপ্লব দার কাছে আগে জমা দিলাম, তো জানি বিপ্লব দা, তো কই বাংলাদেশে আওয়ামী লীগের এই নিয়ম নাই, নিয়ম নাই। তা আবার উনি সব কাগজপত্র সাপোর্টিং ডকুমেন্টস উল্টোই দেখে বলছে ও এই যে তোমার তো একটা আইডিয়া আছে অনেক আগে, তো এটি দিয়ে তোমার চলবে। তখন বলো নিয়ম নাই এটা দেওয়ার মতো, আবার একটা জিনিস ওরকম দেখে বললো এটি দিয়েই চলবে।
তা আমি যদি ওনাকে প্রশ্ন করে বসতাম হু আর ইউ, তো উনি হয়তো বা বেয়াদব করে আমাকে থাপড়ায় বের করে দিতে পারতেন। বাট উনি যেটা বললেন নিয়ম নাই, সেই তার এগেনস্টে যে আমি যদি বলতাম হু আর ইউ, অর্থাৎ ইউ আর দ্য জেনারেল সেক্রেটারি অফ বাংলাদেশ আওয়ামী লীগ, সেখানে যাওয়ার জন্য প্রথম সিঁড়ির যে স্টেপটা আমি সেটাই চাইছিলাম। বস এটা আওয়ামী লীগের নিয়ম নাই। বাংলাদেশে স্টেজ ভেঙে কয়জন পড়ছে? আমি কাউকে ছোটো করতেছি না। আওয়ামী শব্দের অর্থ কী? আওয়ামী শব্দের অর্থ কি অনেক নেতাকর্মী জানে না যে বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী শব্দের অর্থ কী? আওয়ামী মানে জনগণ। তো আমি নেতাকর্মীদের দোষ দেবো না, দোষ দেবো যারা নীতি নির্ধারক, যারা জানেন তাদের সবাইকে জানানো। কারণ জানলে লস নাই, বরঞ্চ কোনো একটা কিছু জানলে সেটা মাথার মধ্যে মাথা হিট করে, যেটা আওয়ামী লীগ অর্থাৎ জনগণের লীগ। হ্যাঁ, জনগণের লীগ। জনগণ, গণ, জন, গণতন্ত্র। গণ মানে তাহলে জনতন্ত্র, গণতন্ত্র। সকল ক্ষমতার উৎস, সকল ক্ষমতার মালিক গণতন্ত্র, মানুষ। তো কালকে রাত্রে একটা জিনিস চিন্তা করতেছি যে এটা রাজনৈতিক দলের আসলে মালিক কিরা, আর গণতন্ত্রের কোনো গণতন্ত্র তো পাই না। আর একটা রাজনৈতিক দল বিক্রি বা কিনা বেচা হয় কিনা, যদি কেনা বেচা হওয়ার কোনো নিয়ম থাকে নির্বাচন কমিশনের ওয়েবসাইট বা কোনো আমাদের আইন তোর মনে নাই, তারপরেও আমি আজকে রাত্রে আবার একটু কাটবো আর দুই একজন পণ্ডিত বুজুর্গকে বলবো যে রাজনৈতিক দল কিনা বেচা হয় কিনা, যদি হয় তাহলে বাংলাদেশ আওয়ামী লীগকে কিনে নেব। কত টাকা বলেন? বাংলাদেশ আওয়ামী লীগকে কিনে নেব। ওয়াদুল কাদের সাহেব জানবেন কীভাবে? আমি যদি বলতাম যে গণতন্ত্র তো আপনার সিগনেচার করছেন, ও তো 2 কপি পেস্ট করা। এই কথার কথা। আমার ওয়াইফ সাক্ষী জানে, আমি হাসছি মানে এগুলো যখন দেখছি। এনিওয়ে, তো গতকালকে বললাম একটা রাজনৈতিক দলের গঠনতন্ত্র মুখস্থ করব। আজকের রাজনৈতিক দলটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে যাননি, অনেকে নেগেটিভভাবে নেসছেন। বাংলাদেশের মানে সবাইটা শুনি নেই, এখন আমি রাত্রে শুনি আর কি, 2-4 জন জায়গাটা বললাম যে নির্বাচনে পিছানোর বা ধ্বংসাংশুতে। আমার মনে হয় না, অন্য কোনো কারণ আছে। অ্যাকচুয়ালি আমরা কোন ধরনের টার্মোয়েলে যে পড়ছি, আর এই কারণে আমি বাংলাদেশ আওয়ামী লীগটা কিনে নিতে চাচ্ছি। গতকাল রাত্রে মানে অন্য কোনো একটা, ঠিক আছে না, অনেক সিকুন হয়ে গেছেন, বয়স হয়েছে অনেক দিন। 25 সালে মাঝামাঝিতে নিবন্ধিত রাজনৈতিক দল ছিল 55টা। তো সম্প্রতি যে আমাদের রাজনৈতিক পরিবর্তনের ফলে নতুন আরও 24টা দল গঠন হয়, তার মানে 65টি নতুন দল নিবন্ধনের জন্য আবার আবেদনও করে রাখছে এর মধ্যে আরও। তো অলরেডি 80টা রাজনৈতিক দল বাংলাদেশে রয়েছে, 80টা। তো 70 অনুচ্ছেদ কি, এক কক্ষ দ্বিকক্ষ কি, তো এক কক্ষ দ্বিকক্ষ সংসদে বসবে কি না, নাকি উচ্চকক্ষ 100 আসনের জন্য আর একটা সংসদ বানাবে, নাকি প্রধানমন্ত্রীর যদিও গণভবনের কাজ হচ্ছে আর কি, চারপাশটা ব্যারিকেড দিয়ে ভালোই কাজ করছে, কী কারণে জানি না, তো এগুলো তো জানি না। হ্যাঁ, এটা রাজনৈতিক দল, এখন 80টা রাজনৈতিক দলের ভিতরে আওয়ামী লীগই নাই। তো আওয়ামী লীগের কিনে নিতে চাচ্ছিলাম আগামী নির্বাচনে অংশগ্রহণের, সাধারণত ডিসেম্বরের বা 26-এর প্রথমার্ধে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রথম বা প্রধান দলগুলো যেমন বিএনপি, আওয়ামী লীগের নাম নেই, বিএনপি আগে ছিল, গতকালকে আগের দিন পর্যন্ত বিএনপি, জাতীয় পার্টি, লাস্টে দিয়ে আবার আওয়ামী লীগ এখন 3 নাম্বারে চলে আসছে, আছে বিএনপি, জাতীয় পার্টি, আওয়ামী লীগ। যদিও সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের কারণে আওয়ামী লীগের ভবিষ্যৎ অংশগ্রহণ অনিশ্চিত এবং নতুন গঠিত দলগুলো সহ 50টির বেশি দল অংশ নিতে পারে। রাজনৈতিক অঙ্গনে আলোচনা অনুযায়ী মূলধারার অধিকাংশ দল এবং নতুন গঠিত দলগুলো নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে। জামাত ইসলামের গঠনতন্ত্র বা জামাত সম্বন্ধে কিছু জিনিস আমি মুখস্থ বলি আমি একটু, যে জামাত ইসলাম গঠনতন্ত্রের দলটির মৌলিক বিশ্বাস, লক্ষ্য, সদস্য হওয়ার শর্ত, গঠন কাঠামো, নেতৃত্ব নির্বাচন ও দায়িত্ব বন্টন স্পষ্টভাবে উল্লেখ করা আছে।
ইসলামী শরিয়া ও কোরআন হাদিসের আলোকে রাষ্ট্র পরিচালনার কথা বলা হয়েছে। ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করায় সদস্য অর্থাৎ রুকন, যেটা রুকন, রুকন শব্দ তো মানে বুঝতাম না, কালকে বুঝলাম আর কি। রুকন মানে সদস্য হওয়ার জন্য ধর্মীয় ও নৈতিক মানদণ্ডের উপর জোর দেওয়া হয়েছে। তো ওনাদের গঠনতন্ত্রের পড়ার পরে আমি ব্যক্তিগতভাবে একটা দুটি লাইন আমি ব্যক্তিগতভাবে এখন একটু বলি, রিকোয়েস্ট করি, কারণ গঠনমূলক সমালোচনা করা উচিত। আমি তো সবসময় খালি আওয়ামী লীগের দুর্নাম করি, এই জন্য আওয়ামী লীগের এই দলটা যদি বিক্রি হয় তাহলে কিনে নিতাম। কারণ এত টাকা কি আমার আছে? আছে। ওই যে মার্সিডিজ বেঞ্জের কোম্পানি গল্পটা কেন বললাম? তাহলে সেটা যদি আরও 20 বছর আগের ঘটনা হয় বাংলাদেশের, নরসিংদীর কোনো এক ছেলে করে থাকে, তাহলে 20 বছর পর এসে আসে 14 গুণ বেশি কোনো পলিসি অ্যাপ্লাই করা যায়। কত দাম বাংলাদেশ আওয়ামী লীগের? আমি ইনশাল্লাহ কিনে নেব। জামায়াতের গঠনতন্ত্র বাংলাদেশের সংবিধানের কিছু মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক। আজকে কেন তারা মিটিংয়ে উপস্থিত হয়নি আমি জানি না। যেমন সাংঘর্ষিক কীভাবে? বিশেষত ধর্মনিরপেক্ষতা ও গণতান্ত্রিক মূল্যবোধের ক্ষেত্রে দলটির গঠনতন্ত্রে ধর্মীয় অনুশাসন ও ইসলামী আইনকে সর্বোচ্চ স্থান দেওয়া হয়েছে, যা রাষ্ট্রের ধর্মনিরপেক্ষ চরিত্রের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। গঠনতন্ত্রে নারী ও সংখ্যালঘুদের রাজনৈতিক অধিকার ও প্রতিনিধিত্ব নিয়ে আরও স্পষ্ট ও আধুনিকরণ প্রয়োজন। দলীয় নেতৃত্ব নির্বাচনে আরও অংশগ্রহণমূলক ও স্বচ্ছ পদ্ধতি নিশ্চিত করা যেতে পারে। গঠনতন্ত্রে বহুত্ববাদ, মানবাধিকার ও সংবিধানের প্রতি আনুগত্যের বিষয়গুলো আরও স্পষ্ট উল্লেখ করা উচিত। তো সুপারিশ আবেষ্ট একই মানে সংবিধানের সঙ্গে, মানে আমাদের দেশের সংবিধান যে তার সাথে সাংঘর্ষিক হয়ে যায়। সে গঠনতন্ত্রের, যেমন গঠনতন্ত্রের লক্ষ্য উদ্দেশ্য, মানে জামায়াত ইসলামী গণতন্ত্রের লক্ষ্য উদ্দেশ্য ও কার্যক্রম, বাংলাদেশের সংবিধানের মৌলিক নীতি যেমন ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, মানবাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা, এটা করা প্রয়োজন। নারী ও সংখ্যালঘু প্রতিনিধিত্ব, নারী ও সংখ্যালঘুদের অংশগ্রহণ ও নেতৃত্ব আরও সুযোগ সৃষ্টি এবং তা গঠনতন্ত্রে স্পষ্টভাবে উল্লেখ করা। এই জিনিসগুলো, এই প্রশ্নগুলো কিন্তু 5ই আগস্টের পরে সম্ভবত আমির সাহেব ফেস করেছেন, এবং আমির সাহেব ইনস্ট্যান্ট, আমি 5ই আগস্টের পর থেকে গতকাল পর্যন্ত আমির সাহেবের ওপেন সোর্সে যা পাওয়া যায় প্রতিটা কথায় মনে হয় আমার, মানে হয়তো আছে ডাটাবেজের ভিতরে, তাই নিয়ে ধর্মীয় গণতান্ত্রিক নেতৃত্ব নির্বাচনে অধিকতর স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও গণতান্ত্রিক পদ্ধতি সংযোজন। এখন তারা করবেন কিনা বা সেটা তাদের ব্যাপার। ধর্মীয় সহনশীলতা ও বহুত্ববাদ, গণতন্ত্রে ধর্মীয় সহনশীলতা, সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধা এবং ভিন্ন মতের প্রতি সহনশীলতার বিষয়টি অন্তর্ভুক্ত করা প্রয়োজন। একটা জিনিস জামাত ইসলামে, যে আমরা ইসলাম ধর্মের বা ধর্মভিত্তিক করতেছি, তাহলে আমাদের ইসলাম ধর্ম কি অন্য ধর্মের প্রতি সম্মান প্রদর্শন করতে বলে নাই? তাহলে মনে হয় ওনাদের গণতন্ত্র যদি থাকে, মানে আছে, থাকে বলতে না, আছে, আমার কাছে রেফারেন্স আছে। তো ভিন্ন মতের প্রতি সহনশীলতার বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে ওনাদের। মানবাধিকার ও আইনের শাসন, গঠনতন্ত্রে মানবাধিকার, বাক স্বাধীনতা ও আইনের শাসনের প্রতি স্পষ্ট অঙ্গীকার দরকার। ওই কনজাংশন, কিছু জিনিস আছে কনজাংশন রিলেটেড, অর্থাৎ মানে ডিপ্লোমেসিতে, মানে ডিপ্লোমেসির সংজ্ঞাই হচ্ছে যে আপনি দুইজন বসার পরে এই পক্ষ হচ্ছে যে একটা কথা বলার পরে এমনভাবে দাড়ি দিতে হবে যে দাড়ি, অর্থাৎ সেই কথা সূত্র ধরে প্রতিপক্ষ যাতে কোনো প্রশ্ন করতে না পারে। এটা হচ্ছে ডিপ্লোমেসির প্রাগৈতিহাসিক যুগের সংজ্ঞা। বাট টিল নাও, মানে বর্তমান কন্টেম্পোরারি, আমি যেটা ফলো করি যেসব ওয়েস্টার্ন যাদের, বিশেষ করে সিআই, তো ওনাদের ডিপ্লোমেসি হচ্ছে শেষ করার পরে দাড়ি, কমা, ফুল স্টপ, প্রশ্নবোধক হ্যাশ কিছুই দেয় না। তাহলে শেষ করলো নাকি প্রশ্ন করলো নাকি উৎসাহ দেখালো না এলাস হইল? তাহলে এখন বর্তমানে ডিপ্লোমেসি
শাসকভাবে বাংলাদেশে বর্তমানে ৮০টি বেশি রাজনৈতিক দল রয়েছে এবং আগামী জাতীয় নির্বাচন ২০২৫ সালের শেষ বা ২০২৬ সালের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে, যেখানে ৫০টির বেশি দল অংশ নিতে পারে। ৮০টি দল আছে, আরও ৬০টি দল নিবন্ধনের জন্য অ্যাপ্লাই করছে। মারে বাবারে, যদি এক ভোট নিয়ে কেউ যদি একটা রাজনৈতিক দল করতে হতো তাহলে আমি অ্যাপ্লাই করতাম। সত্যি, এক ভোট নিয়ে যদি রাজনৈতিক দল বানানো যায়, এক ভোট বা একজন জনগণ, কারণ ৮০টি রাজনৈতিক দল রয়েছে, তবে ৫০টি দল অংশগ্রহণ করতে পারে। আওয়ামী লীগের তো অংশগ্রহণের নিশ্চয়তা নাই। অ্যাকচুয়ালি আমি জিডি করতে থানায় গেছি, আমার বাইন দিত তো যদি আওয়ামী লীগের কথা বলছে, আমার ভিডিওতে আছে, কারণ আওয়ামী লীগের কাছে নাই, যদি থাকতোই তাহলে। আর কিছু জিনিস হয়তো বা আমি জানিও না বা আমার আন্দাজের পরে বললাম। আর জামাত ইসলামের গঠনতন্ত্র সম্বন্ধে আমার আন্দাজে বলার কোনো এখতিয়ার নাই, অতএব আমি যেটা গঠন সম্বন্ধে বললাম এটার রেফারেন্স আমার কাছে আছে। ৮০টি দল, ৫০টি দল অংশগ্রহণ করতে পারে। ধর্মীয় অনুশাসন ও ইসলামিক জামায়াত ইসলামের গঠনতন্ত্রে ধর্মীয় অনুশাসন ও ইসলামী রাষ্ট্র ব্যবস্থার উপর জোর দেওয়া হয়েছে, তবে বাংলাদেশের সংবিধানের সঙ্গে সামঞ্জস্য, নারী ও সংখ্যালঘু প্রতিনিধিত্ব, গণতান্ত্রিক নেতৃত্ব, নির্বাচন, মানবাধিকার ও বহুত্ববাদের বিষয়গুলোতে আরও সংস্কার ও আপডেট করা জরুরি। পয়েন্ট টু বি নোটেড, জামাত ইসলামের গঠনতন্ত্রে আমি ব্যক্তিগতভাবে আমার দৃষ্টিভঙ্গি থেকে বলতেছি, সেটা হচ্ছে যে বাংলাদেশে বর্তমানে ৮০টির বেশি রাজনৈতিক দল রয়েছে এবং আগামী জাতীয় নির্বাচন ২০২৫ সালের শেষ বা ২০২৬ সালের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে, যেখানে ৫০টির বেশি দল অংশ নিতে পারে। জামায়াত ইসলামের গঠনতন্ত্রে ধর্মীয় অনুশাসন ও ইসলামী রাষ্ট্র ব্যবস্থার উপর জোর দেওয়া হয়েছে, তবে বাংলাদেশের সংবিধানের সঙ্গে সামঞ্জস্য, পয়েন্ট টু বি নোটেড, বাংলাদেশের সংবিধানের সাথে সামঞ্জস্য, নারী ও সংখ্যালঘু প্রতিনিধিত্ব, গণতান্ত্রিক নেতৃত্ব নির্বাচন, মানবাধিকার ও বহুত্ববাদের বিষয়গুলোতে আরও সংস্কার এবং আপডেট করা জরুরি। আমার কেন জানি মনে হয় আওয়ামী লীগ তো নাই, জামাত ইসলাম জ্যামে পড়ে গেছে ৫ই আগস্টের পরেই, বা জামাত ইসলাম আজকে কেন মিটিংয়ে উপস্থিত নেই তা আমি জানি না। বাট আমি যে জিনিসগুলো বললাম, যে আমি ব্যক্তিগতভাবে আমার বোনই একজন, তো যে কোরআনে মৌলানা হাফিজ, আমার অগ্নিপতি আছে, তারা সৌদি এখন দেশে থাকে, ইসলামী ব্যাংক ছাড়া কিছু বোঝে না। বাট ইসলামী ব্যাংকে যত অ্যাকাউন্ট হোল্ডার আছে সবারই জিজ্ঞেস করে দেখবেন, ১০০ জন অ্যাকাউন্ট হোল্ডারকে আমি জিজ্ঞেস করছি, তারা কোনো ব্যাংকে কোনো অবস্থায় টাকা রাখবে না, ইসলামী ব্যাংকে রাখবে। বাট ওই ১০০ জনের ৫ জনও পাই নেই যে তারা ভোট দেওয়ার সময় জামাত ইসলামের ভোট দেয়। তাহলে এখানে গ্যাপটা কোথায়? জামায়াত ইসলাম সম্বন্ধে বা আমরা ক্লিয়ার কাট আইডিয়া নাই, ধারণা নাই। হ্যাঁ, তারা যে প্যাটার্নে চলে আসছে, মৌদুদি সাহেব ১৯৭১ সালের আগে, তারপরে যে প্যাটার্নে আসছে, এখন মনে হয় নতুন বাংলাদেশে সব কিছু পরিবর্তন করে ফেলানো উচিত, এখনই সময়। আর এগুলো পরিবর্তন করতে আসলে এই ১০ মাস আমাদের লাইফ থেকে চলে গেল, আমরা অনেক হারাইছি। নো মানি, নো হানি, চাইনিজ ডায়লগ। নো মানি, নো হানি, মিউচুয়াল রেসপেক্ট, মিউচুয়াল বেনিফিট, এবং আল্লাহ এই পৃথিবীতে যত সম্পদ দিয়েছে কাদের জন্য দিয়েছে? আমাদের জন্য। তো সেগুলোর সর্বোচ্চ যথাযথ ব্যবহার করা উচিত বা করতে হবে, বাট সাস্টেনেবিলিটি, অর্থাৎ পার্শ্ব প্রতিক্রিয়া যেন না হয়, অন্যকে ক্ষতি করে না, অন্য কিছু করে না। আইসিটি সেক্টর বাংলাদেশে অনেকে আমরা জানি না যে এই যে এশিয়া প্যাসিফিক ৫৬টা দেশের ভিতরে সবচেয়ে রিসোর্স বাংলাদেশের কেন? ইন্ডিয়াতে ৩টে আইএসপি আছে, ইউএসএর আইএসপি একটা বা ২টা, ইউএসএ তো সরকারিভাবেই ইন্টারনেট দেয়। তো বাংলাদেশে সরকারিও আইএসপি আছে, বাংলাদেশ সরকারিও আইএসপি আছে, সরকারিভাবে ইন্টারনেট দেয়। অথচ একমাত্র দেশ বাংলাদেশ যে লাইসেন্সই আছে ৫-৭ হাজার। বিটিআরসি, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি অথরিটি, এর ডেপনেস অনেক। তা একটা জিনিসের
বলি আমি, সেটা হচ্ছে কল সেন্টার। এটাও তো বিটিআরসির আন্ডারে সব কিছু রেগুলেটরি বড়। এক কল সেন্টারের উপরে বেস করে বিটিআরসিকে 10,000 কোটি টাকা জরিমানা করা উচিত। কেন করা উচিত? এই কল সেন্টার দিয়ে ডিজিটালি ওই ওটিপি নেয়, টাকা নেয়, অমুক করে তমুক করে। কয়েকদিন আগে আমার শ্বশুরের ফোন দিচ্ছে কোন কল সেন্টার থেকে, কি এয়ারটেল থেকে বলছে, আসলে কিছু না, ওনার কী দিয়ে নিয়ে উনি তো বোঝে নাই, মানে বয়স হয়ে গেছে তো অনেক। ওদিকে আমার শাশুড়ি শুনে দৌড়াইছে, এই কী দিয়ে দিলে তুমি, তোমার তো বিকাশের। পরে সত্যি তাই। তাহলে কল সেন্টার, থার্ড পার্টি কল সেন্টার আর ফার্স্ট পার্টি কল সেন্টার, এনিওয়ে ট্র্যাকিং ডিভাইস লাইসেন্স কত কিছু বিটিআরসি। তো বিটিআরসির শুধুমাত্র কল সেন্টার ইস্যুতে আমি দু একটা জিনিস যদি প্রুফ দেয় আছে আমার কাছে, দিয়ে কী হবে? তাতে বিটিআরসিকে শুধু কল সেন্টার ইস্যুতে হাজার হাজার কোটিটা জরিমানা উচিত। শ্যামসুন্দর শিকদার স্যার ছিলেন সিনিয়র সেক্রেটারি, পরে বিটিআরসির চেয়ারম্যান হইলেন। তো উনি লেখালেখি করেন, উনি বেশ কিছু কয়েকটা বই লেখছেন। তো বিশেষ একটা গত আমার বিশেষ একটা দিবসে, সম্ভবত 15ই আগস্ট দিবসের উপলক্ষে এমনি সব প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন লেখা দেয়, যেমন সম্পাদকীয়করণ প্রকাশ করলেন লেখেন, তো একটা লেখা দিলেন। ওনার লেখার ভিতরে একটা লাইন ছিল যে, এই কন্টেম্পোরারি বা আধুনিক যুগে কেউ যদি মানে বুকের কাছে মুখ রেখে ফিসফিস করে কেউ যদি বলে কিছু, সেটা আমলে নেওয়া উচিত, মূল্যায়ন করা উচিত, বা মানে বিবেচনা, মানে তার প্রকাশভঙ্গিটা আমি মুখস্থ ছিল তার কবিতাটা বা স্যারের লেখাটার, কবিতা ঠিক না, যে বুকের কাছে মুখ নিয়ে ফিসফিস করে যদি কিছু বলে, এইটুকু আমার মনে আছে। তা স্যার কী বোঝাতে চাইছিল জানি না, চলে গেছেন রিটায়ারমেন্টে। বাংলাদেশ আওয়ামী লীগের আর জামাত ইসলামের আজকে দেখতেছি যে নির্বাচনে অংশগ্রহণের অনিশ্চয়তা, তবে নির্বাচন না করলে দেশের চরম সমস্যা। স্যাংশন ট্যাংশন তো আছেই। আর মমতা ব্যানার্জির মুখে আমি খুব ভয় পাই। মমতা ব্যানার্জি যেদিনই জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের কথা কিন্তু বলছিল যে বাংলাদেশে দরকার, আর বলছিল নেফরাস ব্লু প্রিন্ট। খলিল স্যার তো আমাদের সিকিউরিটি অ্যাডভাইজার, আপনি তো ভালোই জানেন হোয়াট ডাজ ইট মিন বাই নেফরাস ব্লু প্রিন্ট। যেদিন মমতা ব্যানার্জি বললেন, তারপর দিন কিন্তু কাঁটাতারের বেড়া দেওয়া শুরু হলো, এবং মমতা ব্যানার্জির সেই কথার পর থেকেই কিন্তু, ওই দিনের পর থেকেই ইন্ডিয়ার সাথে আমাদের চরম। তো ইন্ডিয়ার সাথে আমাদের কী রিলেশন আছে না আছে, আপনারা যারা সিনিয়র আছেন জানেন ভালো। প্রতিবেশী কখনো চেঞ্জ করা যায় না। মিউচুয়াল, ওই যে বললাম, মিউচুয়াল রেসপেক্ট, মিউচুয়াল বেনিফিট। তবে ইউএস, চীন, রাশিয়া আমাদের কি অপেক্ষা করছে আমাদের জন্য জানি না। কারণ টাকা না থাকলে ভালোবাসা পিছনের ধরে যদি পলায়, পড়ালেখা করেছে অনাহারে মরে সে। গোলাম মোল্লা রনি ভাইয়ের কালেকশনে যে বইগুলো আছে, অনেকগুলো বই আমি নামও শুনি নাই, তো 2 বা 3টে বই দেখলাম যে পড়া হয়নি আমার, কোনোদিন দেখারই বলবো আমি একটু দাঁত দিন পড়বো। তো যারা লেখালেখি করেন বা যাদের বইটাই আছে কালেকশনে, আমার এমনি ব্যক্তিগতভাবে ভালো লাগে, আমি তো পারি না। আর যেমন বাংলাদেশের প্রথম এবং এখন পর্যন্ত শ্রেষ্ঠ চেইন স্টোর, ডিপার্টমেন্টাল বা চেইন স্টোর, আমরা মনে হয় অনেকেই জানি না, সেটা হচ্ছে লাসফার্মা। বাংলাদেশের প্রথম চেইন শপ বড়। তো লাসফার্মার যে ওনার, উনি লেখালেখি করেন, ওনার বই আছে, ওনার নিজস্ব ব্যক্তিগত কলাবাগান একটা লাইব্রেরিও আছে, ওখানে পড়া যায়। আমি করোনার ভিতরে কোভিডের সময়, ওই সময় যাই আমি বই পড়তাম ভাই। আসসালামু আলাইকুম।